আজকের গল্প বিবাহ বার্ষিকী। গল্পটি লিখেছেন মধুমিতা সেনগুপ্ত। 25 বছর হয়ে গেল এই দিনে তার বিয়ে হয়েছিল। এবারে বাড়ি ভাড়া করে বড় করে বিবাহ বার্ষিকী পালন করার কথা ছিল। সব যোগাড়যন্ত্র চলছিল মাস কয়েক আগে থেকেই, কিন্তু দিন 15 আগেই সৌমেন জানতে পারল তাকে অফিসের কাজে ঠিক এই সময়টাতেই চেন্নাই যেতে হবে। শুনে প্রিয়া খুবই দুঃখ পেয়েছে, কিন্তু কিছু করার নেই। সৌমেনকে কোম্পানি এত টাকা দেয়, তার ঋণ শোধ করতে বাধ্য সে। দুদিন আগে সৌমেন বেরিয়ে গেছে। ছেলে বেঙ্গালুরুতে পড়তে গেছে। বেলা দিয়ে এসে কাজ করে দিয়ে গেছে। একলা নিজের জন্য রান্না করতে ভাল লাগে না প্রিয়ার। স্নান করে টিভি চালিয়ে সোফার উপর আধশোয়া হয়ে স্মৃতির অতলে ডুব দেয় প্রিয়া। ছোটবেলা থেকেই চেয়ে চেয়ে স্বপ্ন দেখে প্রিয়া। যেটা তার মনের ইচ্ছা সেরকমভাবে দৃশ্য ভাবতে বসে সে। একবার মামার সাথে সে এয়ারপোর্ট দেখতে গিয়েছিল। তখন সামান্য টাকার বিনিময়ে এয়ারপোর্টে ঢুকে প্লেনের ওঠানামা দেখা যেত। সেবারে সে দেখেছিল একটা বিশাল প্লেন এসে থামল। দরজা খুলে গেল। এক বিমান সেবিকা দরজার মুখে দুহাতে দুদিকে ধরে দাঁড়িয়ে আছেন। প্রবল হাওয়ায় তার শাড়ির কুঁচি এলোমেলো হয়ে ফুলে উঠছে। তিনি মাঝে মাঝে হাতের ধাক্কায় কুঁচি সামলে নিচ্ছেন। প্রিয়া বাড়ি ফিরে ভেবেছিল সেও বিমান সেবিকা হবে। কল্পনার আকাশে সে কতবার উড়েছে যাত্রীদের নিয়ে। সে ঘুরে ঘুরে খাবার দিচ্ছে, বাচ্চাদের চকোলেট দিচ্ছে, আরও কত কী। ভাবনা রাজ্যে দিনের অনেকটা সময় কাটানোর জন্য পড়াশোনার ব্যাপারটা সে খুব ভালো সামলে উঠতে পারত না। কল্পনার জগতের অধিবাসী হওয়ার দিন ফুরিয়ে গেল যখন অকালে তার বাবা চলে গেলেন। বাড়ির সিমেন্টের ঢালাই করা ছাদটা যেন থেকেও নেই। কি অসম্ভব অসহায় অবস্থা। মা চাকরি নিলেন। অনেক কম টাকায় বুঝে চালানো শক্ত দিনগুলোতে মায়ের কষ্ট কমাতে বেঁচে থাকার লড়াই সে সংসারের অনেক দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিল। ছোট বোন আর নিজেকে সামলানোর ধাক্কায় স্বপ্ন দেখার ইচ্ছাটাই স্বপ্ন হয়ে গেল। কঠোর বাস্তব তাকে শক্ত করে তুলল। প্রিয়া দায়িত্বশীল হলো, কিন্তু কয়েক বছরের মধ্যে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থেকে কোথায় যেন স্মৃতির একটা তাজ ছিঁড়ে গিয়েছিল নিজের অজান্তে। আজও সে গুরুত্বপূর্ণ প্রায় সব জিনিসই মনে রাখতে পারে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রয়োজনীয় জিনিসগুলো তার স্মৃতির কোন ভাঁজে লুকিয়ে পড়ে সে ভেবে কুল পায় না। ফোনটা সেন্টার টেবিলে ভাইব্রেট করে ওঠে। টিভির আওয়াজ কমিয়ে দিয়ে ফোনটা হাতে নেয় প্রিয়া। সৌমেন বলে, কি স্বপ্ন সুন্দরী, কি করছো? ফোনটা আমায় করেছো, তোমার গার্লফ্রেন্ডদেরকে নয়। স্বপ্ন সুন্দরী? ফোঁস করে ওঠে প্রিয়া। তুমি কি ভাবলে তোমাকে স্বপ্ন সুন্দরী বললাম? না ম্যাডাম, আমাদের বিয়ের ফটো পোস্ট করেছি, দেখো। আমার পাশে 25 বছর আগে যিনি বসেছিলেন তাকে বললাম, বলে সৌমেন। ভুল, তোমার মতো বুড়োর পাশে নয়, একজন সুপুরুষ অল্প বয়সী যুবকের পাশেই বসে স্বপ্ন সুন্দরীরা, বুঝেছ? তোমার পাশে এখন আমার এই 58 কিলোই মানায়, বলে প্রিয়া। আরে রাস্তায় সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। একটা মেয়ে দৌড়াচ্ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় সামান্য ধাক্কা লেগেছিল, তাই বলে গেল, সরি আঙ্কেল। আঙ্কেল ভাবতে পারো? সৌমেন হাসে। না, ভাবতে পারি না। আঙ্কেল কেন বলল? দাদু বলতে পারতো। আচ্ছা শোনো, সকালের প্রেশারের ওষুধটা খাচ্ছ তো ঠিক করে? কথা ঘুরিয়ে দেয় প্রিয়া। হ্যাঁ ম্যাডাম, খাচ্ছি। তুমি শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে থাকবে না বলে দিলাম। হোম ডেলিভারিতে ফোন করো না হয়। বাবা, পারি না। কি হয়েছে কি? এত খোঁজ খবর নাও না তো সারা বছর, হাসে প্রিয়া। আরে আজ স্পেশাল দিন, বউয়ের খবর নেব না? কি কি কমেন্ট পড়ছে দেখো। আচ্ছা শোনো, অফিস থেকে কল করছে, আমি বের হব। 11:30 থেকে লাগাতার মিটিং চলবে। ফোন অফ থাকবে। 5-6 ঘন্টা আমাকে পাবে না, বুঝলে? খুব এমার্জেন্সি হলে অফিসে ফোন করো। সৌমেনের গলায় স্পষ্ট ব্যস্ততা। বুঝেছি, ভয় নেই, এই 5-6 ঘন্টায় মরছি না। আরও অনেক বছর তোমাকে জ্বালাবো। ফিক ফিক করে হাসে প্রিয়া। ওদিকে সব চুপচাপ। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে অধৈর্য গলায় প্রশ্ন করে, এই কি হলো? কিছু না। তুমি এই সময়ে কথাটা বলতে পারলে?
25 বছর আগে ঠিক এই সময়, একেবারে এই সময়টাতেই কি হয়েছিল? গম্ভীর গলা সৌমেনের। কি হয়েছিল? ঘড়ির দিকে তাকায় প্রিয়া। 11টা বাজতে মিনিট 5 বাকি আছে। সে একেই ভুলো মানুষ, তার উপর এতগুলো বছর। অপরাধী লাগে নিজেকে। ঠিক এই সময় আমার গায়ের ছোঁয়া হলুদ নিয়ে তোমার বাড়ি তত্ত্ব নিয়ে গেছিল রূপা দিয়া চন্দন দ্বারা। এক্স্যাক্ট এই সময়। এরকম একটা ইম্পর্ট্যান্ট সময় তুমি মরে যাওয়া থ্রেট দিচ্ছ? মহিলাদের সত্যি মানে কোনো নেই, নিষ্ঠুরতা ছাড়া। কপট গলায় বলে সৌমেন। সঙ্গে শুনিয়ে শুনিয়ে খান 2 দীর্ঘশ্বাস। কি নাটুকে! চাকরি ছেড়ে চিতপুরে কাজ খোঁজো, অনেক উন্নতি করবে সৌমেন কুমার। এই যাও, এবার 11টা বেজে গেছে। বাকি ঝগড়া বাড়ি ফিরে যাও, অফিসে বের হও। কি লোক রে বাবা, রোজ ঠেলা মেরে অফিসে পাঠাতে হয়। অফিসে ঢুকে ব্যাস ভুলে যাও যে একটা বাড়ি আছে তোমার। যাও এবার, কাটছি। গলা চড়িয়ে বলে প্রিয়া। ওকে, খেয়েও ভালো কিছু। আর সন্ধ্যায় অবশ্যই নতুন শাড়ি আর জুয়েলারিগুলো পরবে। আমি ভিডিও কল করে দেখব। রাখছি। সৌমেন কেটে দেয় ফোন। প্রিয়া উঠে ডিপ ফ্রিজ থেকে মাছ বার করে। 2টো মাছের ঝোল করে নেবে, ব্যাস যথেষ্ট। দামি চাল বার করে জলে ভিজিয়ে রাখে। ছোট্ট হাঁড়িতে ভাতের জল চাপায় ওভেনে। সৌমেন ভালোবাসার কথা মুখ ফুটে খুব একটা বলে না, কিন্তু তার মতো একজন আস্ত ভুলো মানুষকে আগলে রেখেছে অনেক মমতায়। অতি সহজ জিনিস তার মাথায় থাকে না। রান্নাঘর থেকে ছুটে এসে ফ্রিজের সামনে ব্রেক কষে ভেবে পায় না কি নিতে এসেছিল সে। আবার যায় রান্নাঘরে। কোনো কথা বলতে গিয়ে যদি বাধা পায়, তাহলে সারাদিন মনে করতে পারে না কি বলার ছিল তার। একদিন খুবই অপমানিত হয়েছে পাড়ার দোকানদারের কাছে। মাস কয়েক আগে একটা লিস্ট বানিয়ে রেখেছিল মুদি দোকান থেকে কিছু জিনিস আনবে বলে। দোকানে গিয়ে আবিষ্কার করে সে লিস্টটা আনতেই ভুলে গেছে। দোকানের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে অনেক চেষ্টা করেও সে কালো জিরা আর পোস্ত ছাড়া কিছুই মনে করতে পারে না। দোকানদার তাকে ভালো করে চেনে, অনেক বছর ধরে দেখছে। তাই সে বলে, বৌদি, আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি ভিতরে এসে চারিদিকে তাকিয়ে দেখো, ঠিক মনে পড়ে যাবে কি নেই বাড়িতে। মনে মনে অপমানিত প্রিয়া শুকনো হেসে বলে, না মানে লিস্টটা লিখেছি, কিন্তু এ নিয়ে কতবার তো এরকমই হলো। আমি বলি কি, তুমি আমায় ফোন করে দিও, আমি পাঠিয়ে দেব। কষ্ট করে লিখে হারিয়ে ফেলার দরকার পড়বে না, বলে ছেলেটি। মুখে ফাজলামের মিটিমিটি হাসি। আর কোনো দিন ওর দোকানে যায়নি প্রিয়া। সে একটু ভুলে যায়, তাই বলে এরকম ঠেস মেরে কথা বলা উচিত হয়নি। শত হলেও প্রিয়া বয়সে অনেকটা বড়। রোজ সকালে হাইপোথাইরয়েডের জন্য ওষুধ খায় প্রিয়া। এত বছরে অভ্যাস হয়ে গেছে। যে ডাক্তারকে দেখায় তাকে একবার প্রিয়া জিজ্ঞেস করেছিল, ডাক্তারবাবু, আমি সব ভুলে যাই, বিশেষ করে কখন কোথায় কি রাখি ভুলে যাই। এটা কি কোনো অসুখ? অ্যালঝাইমার্স না কি একটা নাম আছে না, সব ভুলে যায়। যতদিন আপনি বুঝতে পারবেন যে আপনি সব ভুলে যাচ্ছেন, ততদিন এটা অসুখ নয়। স্ট্রেস কমান, ধ্যান করুন, আর অসুখের ভাবনাটা ছেড়ে দিন আমার উপর, ঠিক আছে? ডাক্তারবাবু বলেন হাসি মুখে। না ডাক্তারবাবু, ছেলের পড়াশোনা, ওর খাওয়া দাওয়া, ঘুমানো, এসব ব্যাপারে আমার কিছুই ভুল হয় না, তথ্য দেয় প্রিয়া। বলছি তো, আপনার কিছুই হয়নি। একাই এলেন কি করে? এসব একদমই ভুলে যান। ডাক্তারবাবু মৃদু ধমক দেন। ছেলের পড়াশোনা, খেলাধুলা সব কিছুই সামলেছে সে। এমনকি তার 11-12 খান 2 প্রেম মাথা ঠান্ডা করে সামলাতে হয়েছে তাকে। এই বয়সে প্রেম করতেই হবে, এরকম একটা চাপ থাকে সমবয়সী সমাজে। মা বুঝতে পারে তার সন্তান উঠতে শিখেছে, কিন্তু অসীম ধৈর্য নিয়ে চুপ করে দর্শক না হলে বিপদ। বাধা দিলেই সে কাহানি 5 মাসেও গড়াবে না, সেটাই রোমিও জুয়েলিয়েটে সম্মান পেয়ে যায়। তাই শুয়ে নিয়ে সাইলেন্ট মোডে থাকতে শিখেছে প্রিয়া। আপনা আপনি প্রেমটা কয়েক মাসে কেটে যায়। চারিদিকে এত ঝাড়াই বাছাইয়ের সুবিধা যে সামান্য রাগারাগিতেই ছাড়াছাড়ি হয়ে যায়। প্রিয়ার দ্বিতীয়বার খড়গহস্ত হয়ে রাগ দেখিয়ে ছেলেকে জয়েন্ট পাশ করিয়েছে। এখন সে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ছে। ছেলে তার মতো ভাবজগতের বাসিন্দা নয়,
প্রিয়া জানালার পাশে বসলেই সে বলে, মা, আমার কথা ভুলে যেও না। অনেকক্ষণ আগে তোমার একমাত্র ছেলে এক কাপ কফি চেয়েছিল। জানালার বাইরে তাকালে তোমার ঘরে চোখ ফিরিয়ে নিয়ে আসতে প্রচুর সময় লেগে যাবে। প্রিয়া উঠে ছেলেকে মারতে ওঠে, কিন্তু রোগা চেহারার সম্বিত ভালো দৌড়তে পারে। মায়ের গদাই লস্করি দৌড় দেখে হেসে ফেলে সে। প্রিয়া আরও রেগে যায়। সৌমেন টাকা রোজগারের পিছনে ব্যস্ত রইল সারা জীবন। ছেলের ভালো মন্দে সব কিছুর দায় একমাত্র প্রিয়ার। দু হাতের তালুতে রেখে আদরের শাসনে মানুষ করেছে সম্বিতকে। সেই ছেলে যবে থেকে এত দূরে পড়তে গেছে, নিঃসঙ্গতার অবসরে আবার নিজের মধ্যে ডুব দেওয়ার সুযোগ পেয়েছে প্রিয়া। ছেলেকে ছাড়তে তার বুক ফেটেছিল, কিন্তু কাউকে সেটা বুঝতে দেয়নি প্রিয়া। খেয়ে উঠে ঘরে এসে একবার ফোন করে ছেলেকে। এই সময় ওদের লাঞ্চ ব্রেক থাকে। হ্যালো, খুব পরিচিত গম্ভীর গলায় কে যেন বলেন কথাটা। সম্বিতের ফোনে অন্য কোনো বয়স্ক পুরুষের কণ্ঠ শুনে ভয়ে উৎকণ্ঠায় লাফিয়ে ওঠে প্রিয়ার হৃৎপিণ্ড। কেমন আছো ছোট বৌমা? হায় ভগবান, বারবার কি করে সে এরকম ভুল করে। সম্বিতের নম্বর বাবাই বলে সেভ করা আছে তার ফোনে। ঠিক তার উপরেই শ্বশুরমশাইয়ের নম্বর বাবা বলে সেভ করা। এই নিয়ে কতবার যে বাবাইতে আঙুল না লেগে বাবাতে লেগে কল চলে গেছে তার পরিসংখ্যান রাখা হয়নি প্রিয়ার। তবে বাবা সব আত্মীয়দের কাছে প্রশংসা করে বলেন, সব ছেলে মেয়ের চেয়ে ছোটো বৌমা তাদের বেশি ফোন করে, মাঝে মাঝে খোঁজখবর নেয়, খুবই দায়িত্বশীল মেয়ে ইত্যাদি। প্রিয়া আসল ঘটনাটা কাউকে বলতে পারেনি। শুধু সৌমেন যখন তাকে বলে, তুমি তো বাবা মায়ের খোঁজখবর নাও, আমার তো কাজে চাপে হয়ে ওঠে না, তখন সে বিবেক যন্ত্রণায় সৌমেনকে থামিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। বেশ খানিকটা কথা বলে শ্বশুরমশাই ফোন ছেড়ে দিলেন। শাশুড়ি মা সবে দিবানিদ্রা দিয়েছেন, তাই অল্পেতে ছাড় পেল প্রিয়া। ছেলের মিসড কল 6টা। এই সময় মায়ের ফোন ব্যস্ত পেলে খুব বিরক্ত হয় সম্বিত। তারপর যদি জানতে পারে বাবাইয়ের বদলে বাবাতে ফোন চলে গিয়েছিল, ভীষণ বকাবকি করতে শুরু করবে। এই সময় মায়ের সাথে কথা না বললে তার লাঞ্চ নাকি হজম হয় না। মা, এত দেরি করো কেন? কতটুকু কথা হবে? এই সময় যেই ফোন করুক বলবে, রাখুন মশাই, এটা আমার ছেলের সঙ্গে কথা বলার সময়। এত করে বলি, কারো ফোন নিও না। কথা শোনো না কেন? খুব তো বলো আমি নাকি তোমার বাবা। আসলে এই সময়টা তোমার কথা বেশি করে মনে পড়ে মা। কি খাচ্ছি বলো তো? একটা কলা আর একটা আপেল। আরে কথা বলছো না কেন? একটানা বলে যাই সম্বিত। কথা বলার সুযোগ তো দে। বকেই তো যাচ্ছিস। আর দুপুরবেলা ফল খাচ্ছিস কেন? আর কিছু নেই ক্যান্টিনে? পরের বার আসলে কিছু রান্না শিখিয়ে দেব। নিজের জন্য আধ ঘন্টা সময় রাখবি। খাওয়াটা ভালো করে না খেলে শরীর খারাপ হবে বাবাই, বলে প্রিয়া। হ্যাপি অ্যানিভার্সারি মা। বাবাকে কল করেছিলাম সকালে। তুমি তো সকালে পড়ছি না ঠিক করে এটা নিয়েই বকে গেলে। আমি বড় হয়ে গেছি মা, এখন এত চিন্তা করো কেন? বাবা কি সুন্দর পোস্ট দিয়েছে। তোমার পিকচার দেখে আমার ক্লাসমেটরা বলছে বাঙালি ব্রাইডরা এত সুন্দর হয় কি করে। বিগলিত গলায় বলে বাবাই। আচ্ছা আচ্ছা হয়েছে, রাখ এবার, ক্লাসে যা, হেসে ফেলে বলে প্রিয়া। সন্ধ্যায় একা বাড়িতে সাজতে খুবই বোকা বোকা লাগছিল প্রিয়ার। তবু সে সাজল। সৌমেন বলেছে ভিডিও কল করবে। বেলাদি সন্ধ্যাবেলা একটা মোটা জুঁই ফুলের মালা এনে দিয়ে বলল, দাদা টাকা দিয়ে গেছিল মালা আনার জন্যে। নীল সাদা ঢাকাইয়ের সঙ্গে মুক্তোর 2 ছাড় হার কানে বসানো দুটো বড় বড় মুক্তোর টাপ, আর আটপৌড়ে খোঁপায় জুঁয়ের মালা জড়িয়ে হালকা প্রসাদনী সেরে বাবা মায়ের ফটোতে প্রণাম সারে প্রিয়া। সৌমেন বারবার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে বলেছিল, কিন্তু একা একা বিবাহবার্ষিকীতে আত্মীয় খাওয়ানো বা পার্টি করতে সঙ্গত কারণে সে রাজি হয়নি। বেল বাজার শব্দে চমকে ওঠে প্রিয়া। একটা গাড়ি আসার শব্দ পেয়েছিল সে, কিন্তু সেটা উল্টো দিকের বাড়ির ভেবেছিল সে। দরজা খুলতে যাওয়ার আগে তার মনে হলো সৌমেন যেরকম হুজুগে আর সারপ্রাইজ দিতে ওস্তাদ লোক, হয়তো দরজা খুলে দেখবে সব আত্মীয় দাঁড়িয়ে আছে। নিজেকে বড় আয়নায় আরও একবার দেখে নিয়ে ড্রয়িং রুমের কুশনগুলো একটু ঠিক করে দৌড়ে দরজাটা সামান্য খুলে বাইরে তাকায় প্রিয়া।
একটা নামি কোম্পানির ড্রেস পরা একটা বিশাল চেহারার ছেলে হাতে বড় কেকের চৌকো বিরাট বাক্স হাতে একগাল হেসে উইশ করে, হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। ছেলেটির পিছনে আরও একটা লোক দাঁড়িয়ে। দরজাটা অনেক চিন্তা করে খোলে প্রিয়া। সে একা, এরা দুজন। কেক কে পাঠালো রে বাবা? এরা যদি আক্রমণ করে? দু হাতে দুভরি করে দুটো বালা, সবসময় পরার ভারী চেন, হাতে লোহা বাঁধানো। গেল, আজ শোনার জন্য প্রাণটা গেল। তার উপর যদি একা পেয়ে, মা গো, গলা শুকিয়ে যায় প্রিয়ার। দরজাটা খুলে ছোঁ মেরে বাক্সটা নিয়ে ছেলেটিকে বিস্ময়ে অভিভূত করে দিয়ে থ্যাঙ্কস বলে শটান পিছিয়ে এসে পা দিয়ে ঠেলে দরজাটা লক করে দেয় প্রিয়া। জোর বাঁচা গেছে ভাবতে ভাবতেই আবার বেল বাজে, টুংটাং টুংটাং। ডাইনিং টেবিলে ভারী বাক্সটা নামিয়ে ভীষণ রেগে দরজার দিকে যায় প্রিয়া। যে পাঠিয়েছে সে নিশ্চয়ই টাকা দিয়েছে, তাহলে আবার? আর কোনো কার্ডও নেই বাক্সের উপর। এটা সৌমেনই পাঠিয়েছে নির্ঘাত। আবার কি চাই? চেঁচিয়ে বলে প্রিয়া। ম্যাম, একবার দরজাটা খুলুন প্লিজ। ছেলেটির গলায় অনুরোধ। প্রিয়ার রাগ হয়, নিশ্চয়ই ছেলেটা তাকে বোকা ঠাউরেছে। अभी यहाँ से जाओ, मेरा हस्बैंड बहुत गुस्से वाला आदमी है, अभी सो रहा है, जाग जाएगा तो तुम्हारा खैर नहीं, যাও। বেশ গুছিয়ে হিন্দিতে ধমক দিয়ে দেয় প্রিয়া। ছেলেটা সজোরে হাহা করে হেসে ওঠে। কি দুঃসাহস! এবার পুলিশকে ফোন করতে হবে। তার আগেই ঘর থেকে ফোনে রিং শুনতে পায় সে। সৌমেনের ফোন। ওকে কি এগুলো জানানো উচিত? এত দূর থেকে কি করবে লোকটা? খামোকা টেনশন করে প্রেশার বাড়বে। নিজের উত্তেজনা সামলে ফোন ধরে যতটা সম্ভব স্বাভাবিক গলায় প্রিয়া বলে, হ্যালো, দরজাটা খোলো, ছেলেটা আরও কিছু এনেছে তোমার জন্য। আমি ওকে পাঠিয়েছি, নিশ্চিন্তে খোলো। সৌমেন হাসতে হাসতে বলে। এর মধ্যেই সৌমেনকে সব জানিয়ে দিয়েছে ছেলেটা? এটা কি করে সম্ভব? অদ্ভুত কাণ্ড ঘটছে সব। দরজা খুলে আবার সামনে ছেলেটির সব দাঁত বের করে হাসা মুখটাই সামনে এলো। বাই ম্যাম, গুড নাইট বলে লম্বা পা ফেলে চলে যায় ছেলেটি। তার পিছনের লোকটিকে দেখা যায় এবার। টাটকা এক গোছা লাল গোলাপ হাতে সৌমেন। চলো দেখি ভেতরে, তোমার কোন গুস্সেওয়ালা হাজব্যান্ড সন্ধ্যা 7টায় ঘুমোচ্ছে দেখি। হাসতে হাসতে ঘরে ঢোকে সৌমেন। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া। তার হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে সৌমেন। খালি আমাকে বোকা বানাও তুমি, ভালো লাগে না। অভিমানে চোখে জল এসে যায় প্রিয়ার। এই এই কাঁদবে না, 7:30টার মধ্যে দাদা বৌদিরা আর বোনেরা সবাই এসে যাবে। তোমার বোন ভগ্নিপতিও আসছে, মেকআপ মুছে যাবে তো। প্রিয়ার মাথাটা বুকে চেপে ধরে বলে সৌমেন। আজকে বুড়ি বউটাকে ছেড়ে থাকতে ইচ্ছে হলো না, কালকেই আবার চলে যেতে হবে। তাই শুধু এই কাঁধের ব্যাগটা নিয়েই বেরিয়ে এসেছি। 25 বছর আমার জীবনে সব সুখে বেশি সুখী হয়ে সুখ বাড়িয়ে দিয়েছ, আর সব দুঃখ ভাগ করে কমিয়ে দিয়েছ। আজ তোমাকে একা রাখা অন্যায়, তাই চলে এলাম। হয়েছে হয়েছে, ব্যাস। আচ্ছা, কালকেই আবার যেতে হবে? এই বয়সে এত ধকল সহ্য হয়? মুখ তুলে বলে প্রিয়া। কিচ্ছু হবে না। আচ্ছা, ছেলেটার পিছনে আমি দাঁড়িয়ে আছি, তুমি বুঝতেই পারলে না? খুব তো বলো, স্বামীর ছায়া দেখলে স্ত্রীরা চিনে ফেলে। আর হিন্দিতে যা রোয়াব দেখালে, ছেলেটা হেসে মরে আর কি। সৌমেনের গলায় কৌতুক। চুপ করো, আমি ওর পিছন দিকে খুঁটিয়ে দেখতে গেছি নাকি? কি দশাশয় চেহারা রে বাবা, বলে প্রিয়া। হা হা হা, দোকান থেকে ওকে বেছে এনেছি। জানি তো, ওকে টোপকে আমাকে খুব বেশি দেখতে পাবে না তুমি, আর চেষ্টাও করবে না। ওই দেখো, গাড়ি থামলো, কেউ এলো। আমি চট করে চেঞ্জ করে আসি। আজ সবাইকে তোমার আজকের কাণ্ডটা ভালো করে বলতে হবে তো। হাসতে হাসতে ঘরের দিকে যায় সৌমেন। একদমই না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সবার সামনে খুন করব তোমায়। কাল সকালের হেডলাইন্স, 25 বছর পূর্তি দিবসে স্ত্রীর হাতে খুন স্বামী। দরজায় বেল শুনে সেদিকে হাঁটতে থাকে প্রিয়া। সন্ধ্যায় টিভিতে আলোচনা, এর পিছনে কে 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 5 জন বিশিষ্ট ব্যক্তির মতামত ও ঝগড়া। বলতে বলতে ঘরের ভিতরে চলে যায় সৌমেন।
দরজা খোলার আগে বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে আবার প্রণাম করে প্রিয়া। এত ভালো একজন জীবনসঙ্গী বেছে দেওয়ার জন্য মাকে বেশি করে প্রণাম জানায় প্রিয়া। এর চেয়ে বেশি সুখ জীবনে আর কি হতে পারে। এবার বেশ অধৈর্য হয়ে ডোরবেল বেজে ওঠে। বাইরের নিমন্ত্রিতরা বোধহয় খুব ভারী গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।